একটা গ্রামে পুষ্পা নামের খুবই লোভী মহিলা মিষ্টির দোকান চালাতো। পুষ্পা স্বভাবে খুবই কিপটে আর লোভী ছিল। একদিন পুষ্পার দোকানে রাবড়ি বানানোর লোকটা মোহন তার দোকানে একটু দেরি করে আসলো। মোহন, তুই এখন এসেছিস দোকানে? দেরি করে আসার জন্য ক্ষমা চাইছি পুষ্পা দিদি, আমার বউয়ের শরীরটা খুব খারাপ রয়েছে। তুই আজকালকার আলসি আর বেকার লোকেরা বউয়ের গোলাম হয়ে যাস। আমি তোকে আজকের টাকা দেব না। এমন করে বলবেন না পুষ্পা দিদি, আমি তো আজকে আপনার কাছে এসে পয়সা বাড়ানোর কথা বলতে চাইছিলাম। কি বললি? আরে তোর মধ্যে লজ্জা টজ্জা আছে কি না, নাকি সেটাও বিক্রি করে খেয়ে ফেলেছিস? একটা কথা কান খুলে শুনে নে মোহন, আমি তোর বেতন থেকে একটা টাকাও বাড়াবো না। দেখুন পুষ্পা দিদি, আপনার দোকানের রাবড়ি কিন্তু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে, আর সেই দোকানের রাবড়ি কিন্তু আমি তৈরি করি। তাই ভুলে যাবেন না যে অন্য দোকানদারের লোকেরা আমার পেছনে ঘুরে বেড়ায় সব সময়। আপনি যদি আমার বেতন না বাড়ান তাহলে আমাকে বাধ্য হয়ে এখান থেকে কাজ ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। আরে তাহলে এক্ষুনি ছেড়ে চলে যা না। তোর কি মনে হয় আমার দোকানের রাবড়ি তোর কারণে প্রসিদ্ধ? ঠিক আছে, আমিও আপনার দোকান আর কখনো কাজ করতে চাই না। আমার হিসেব করে দিন, আমি চলে যাচ্ছি। আরে কিসের হিসেব আর কিসের পয়সা? একটা পয়সাও দেব না আমি তোকে। যা করা সেটা করে নে। মোহন অনেক চেষ্টা করলো। মোহন চোখে জল নিয়ে অন্য হালুয়াইয়ের দোকান সুরেশের দোকানে চলে যায়। আমি জানি মোহন যে ওই পুষ্পা একজন খুব লোভী আর বাজে মহিলা। ও তোকে টাকা পয়সা দেবে না। তুই যেই পয়সা বাড়ানোর কথা তাকে বললি, ও তোকে কাজ থেকে বের করার অজুহাত পেয়ে গেল, তাই না? আর বেইমানি করারও। আমি 5 বছর ধরে ওনার দোকানে কাজ করছি, ঠিক কি না বলো? আর এই 5 বছরে আমি কখনো ওনাকে নালিশ করার সুযোগ পর্যন্ত দিইনি। আমি খুব ভালো রাবড়ি তৈরি করি। আমি জানি মোহন, তোর তৈরি করা রাবড়ি অনেক দূর দূরান্ত ছড়িয়ে রয়েছে। সেই জন্য তুই আজ থেকে আমার দোকানে রাবড়ি তৈরি করবি। আর হ্যাঁ, যত পুষ্পা তোকে মাইনে দিত আমি তার থেকে দ্বিগুণ বেশি তোকে দেব। সুরেশের কথা শোনার পর মোহন খুশি হয়ে বলে ওঠে, দেখো চাচা, পুষ্পা দিদির দোকানের রাবড়ি আর বেশি দিন বিখ্যাত থাকবে না। হ্যাঁ, কারণ ওই রাবড়ি তো আমি তৈরি করতাম। কিছুদিন পর জমিদারের বউ আরতি, যে পুষ্পার বন্ধুও ছিল, পুষ্পার দোকানে রাবড়ি খাওয়ার জন্য যায়। কিন্তু রাবড়ি খাওয়া মাত্রই সে রাগের চোটে লাল হয়ে পড়ে। আরতি চিৎকার করে বলে ওঠে, পুষ্পা, পুষ্পা, কোথায় তুই? কি হয়েছে আরতি? আজকের রাবড়িটা কি তোর ভালো লাগলো না নাকি? আরে এটা রাবড়ি না সিঙ্গারার চাটনি? এতে তো একদম মিষ্টি নেই। আগে তো তোর রাবড়ি খুব ভালো ছিল, হঠাৎ করে এই রাবড়ি কি হয়ে গেছে বলতো? চিন্তা করিস না আরতি, আজকে হয়তো ভুল করে আমার চাকর রাবড়ি বানাতে পারেনি। হয়তো কাল থেকে তুই কমপ্লেন করার সুযোগই পাবি না। পুষ্পার কথা শোনার পর আরতি ওখান থেকে চলে যায়। পুষ্পার চাকর দীনেশ পুষ্পাকে বলে, আরে রাবড়ি তো মোহনই সব থেকে ভালো বানাতো পুষ্পা দিদি, আপনি ওনাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিলেন তো? তুই নিজের মুখ বন্ধ রাখ। এই রমেশেরও এরকমই মনে হতো। কিছুদিন পর দেখিস আমার দোকানে রাবড়ি নিতে লোক কি করে লাইন লাগায়। আরে তোরা তো কালকেরই বাচ্চা। আমি রাবড়ির ব্যবসা করছি পুরো 20 বছর ধরে। আমি আমার নিজের বাড়ি গাড়ি সবকিছু রাবড়ি বিক্রি করেই কিনেছি। কিছুদিন পর পুষ্পার দোকানে রাবড়ি নেওয়ার ভিড় জমা হয়ে যায়। গ্রামের যে কোনো লোক সুরেশের বা অন্য কারোর দোকান থেকে রাবড়ি কেনার জন্য রেডি ছিল না। পুষ্পার দোকানকে ছেড়ে গ্রামের সমস্ত মিষ্টির দোকানে কুকুর আসতে শুরু করে। এটা দেখে মোহন সুরেশকে বলে, আমি এত ভালো রাবড়ি তৈরি করি বাবু, তাও আমাদের রাবড়ি খাবার জন্য কেউ তৈরিই হচ্ছে না। প্রতিদিন যদি এইভাবে রাবড়ি ফেলে দিতে হয় তাহলে আপনি তো একেবারে ফকির হয়ে যাবেন। আমিও তো সেটাই ভাবছি মোহন, মনে হচ্ছে কয়েকদিনের জন্য আমার দোকানটা বন্ধ রাখতে হবে। আমি ঠিক বুঝলাম না বাবু, আপনি কি বলতে চান বলুন তো? মোহন, পুষ্পা দিদির দোকানে কাজ করে মাত্র 5 বছর হয়েছিল, আর আমি 20 বছর ধরে দেখছি যখনই লোকেরা পুষ্পা দিদির দোকানে রাবড়ি খাওয়া বন্ধ করে দেয় তখনই কয়েকদিনের মধ্যে হঠাৎ করে তার দোকানে ভিড় চলে আসে।
জানি না পুষ্পা দিদি কি এমন চমৎকার করে, তারপর থেকে আর কোনো গ্রাহকেরই ওর রাবড়ি ছাড়া অন্য কারুর দোকানের রাবড়ি ভালো লাগে না। এখন কি হবে বাবু? এখন তো ঈশ্বরই আমাদের সাহায্য করবেন। কিছুদিন পর সুরেশের দোকানে একটা পাগল ব্যক্তি এসে দাঁড়িয়ে পড়ে আর কিছু খাবার চাইতে শুরু করে। ওই পাগল ব্যক্তি হাতে দুটো মাটির কলসি ধরে রেখেছিল। বাবু, মনে হচ্ছে এই লোকটা মানসিকভাবে ঠিক নেই, মনে হচ্ছে কিছু খায়নি ও। ওর অবস্থা দেখে তো মনে হচ্ছে যে ওর কাছে পয়সা করি কিছুই নেই, আর এই বেচারা অনেক দিন ধরে না খেয়েই রয়েছে, তাই না? ওকে কিছু খেতে দিয়ে দাও। মোহন রাবড়ি সেই পাগল ব্যক্তির সামনে রেখে দেয়, কিন্তু ওই পাগল লোকটা মোহনের দোকানের সমস্ত রাবড়ি খেয়ে নেয় আর নিজের হাতে ধরে রাখা একটা কাঁচা মাটির বানানো কলসি মোহনকে দিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। ওর যাওয়ার পরই মোহন কলসির ঢাকনা খুলল, তখনও দেখতে পেল যে ওই কলসিতে লোহার বানানো রাবড়ি রাখা ছিল। আরে এই ভাঁড়ে কি আছে? এই ভাঁড়ের মধ্যে কিছু জিনিস রাখা রয়েছে যেটা একদম রাবড়ির ডিজাইনের তৈরি করা। বেচারা দুধের তৈরি সব রাবড়ি খেয়ে চলে গেল আমাদের এখান থেকে, আর লোহার রাবড়ি দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সেই পাগলই পুষ্পার দোকানে গিয়ে বসে পড়ে। দিনেশ পুষ্পার নজর থেকে লুকিয়ে কিছু রাবড়ি ওই পাগল লোকটাকে খাওয়ায়। রাবড়ি খাওয়ার পর পাগল ওখান থেকে যেতেই শুরু করলো। আরে কোথায় যাচ্ছ? রাবড়ি খেয়েছো তো টাকা দিয়ে যাও না। আরে ছেড়ে দিন না পুষ্পা দিদি, ও তো পাগল, তাই না? আরে পাগল তো কি হলো, পাগলদেরকে ফ্রিতে খাওয়ানোর জন্য এই ধাবা খুলিনি। আর এই লোকটার হাতে কি আছে? হ্যাঁ, পুষ্পা সেই পাগলের হাত থেকে কলসিটা ছিনিয়ে নেয়। পুষ্পা যেই মাত্র সেই কলসিটা খোলে তখন তার চোখ ছানা বড়া হয়ে ওঠে। সেই কলসির ভেতরে রাবড়ির আকারের হিরে চমকাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুষ্পার সেই হীরের কলসিটা লোহা আর পাথরের কলসিতে পরিবর্তিত হয়, আর অন্যদিকেই মোহনের কলসিটা হীরের রাবড়িতে পরিবর্তিত হয়। বাবু, এ তো হীরের রাবড়ি তৈরি হয়ে গেল দেখছি। ওই পাগল লোকটা কোনো মায়াবী লোক ছিল। মোহন আর সুরেশ খুব ধনী হয়ে ওঠে। ওদের দুজনের এইরকম উন্নতি দেখে পুষ্পার চাকর দিনেশ পুষ্পাকে বলে ওঠে, একে ওই পাগলটা আপনার কাছে ফ্রিতে রাবড়ি খেয়ে গেল, আর হীরের রাবড়ি মোহন আর সুরেশকে দিয়ে দিল। আমার মনে হচ্ছে ওই হীরের রাবড়ির মধ্যে আপনার অধিকার ছিল, তাই না? এটা শুনে পুষ্পা রাগের চোটে মুখ লাল করে নেয়। ও সঙ্গে সঙ্গে কিছু গুন্ডাদেরকে নিয়ে সুরেশ আর মোহনের দোকানে পৌঁছে ওদের কাছে মারপিট শুরু করে দেয়। কিছুক্ষণ পর ওখানে গ্রামের লোকেদের ভিড় জমা হয়ে যায় আর পুলিশও চলে আসে, যারা পুষ্পারই পক্ষে ছিল। ওই পাগলটা যে হীরের রাবড়ি তোদের দুজনকে দিয়েছিল সেটা আমার ছিল, ভুলবশত সে ওই কলসিটা আমাকে দিয়ে গেছিল। এটা একেবারেই অন্যায়। নিজের মুখ বন্ধ রাখ আর চুপচাপ আমাকে হীরের কলসিটা ফেরত দিয়ে দেখুনি। পুষ্পা ওদের দুজনের কাছে খুব বাজেভাবে ঝগড়া করছিল, তক্ষুনি ওখানে সেই পাগলটাই পৌঁছে যায়। আমি তো ভাবলাম যে এখন আর তোমার সেরকম আগের মতো লোভ নেই, কিন্তু যত দিন যাচ্ছে তোমার লোভ তো বেড়েই চলেছে। পুষ্পা সেই পাগল ব্যক্তির আওয়াজটা বুঝতে পেরে যায়। সেই আওয়াজটা ছিল তার বরের, যে অনেক বছর আগে হারিয়ে গেছিল। গ্রামবাসীরা 20 বছর আগে মোহনের বাবা কয়লা খনিতে হিরে পেয়েছিল, বুঝতে পেরেছো? ওই অসহায় মানুষটা আমাকে নিজের মনে করে ওই হিরে এক রাতের জন্য রেখে দিয়েছিল আমার কাছে। আমার স্ত্রী পুষ্পা একজন লোভী মহিলা ছিল। 20 বছর আগে একটা দুর্ঘটনায় আমার আর মোহনের বাবার জীবন চলে যায়, আর সেই থেকেই আমি মোহনকে হিরেটা দেবার জন্য ছটফট করছিলাম, কিন্তু পুষ্পার কারণে আমি বারবার ব্যর্থ হই। আর আমি জানতাম যে পুষ্পার এই লোভই এখানে টেনে নিয়ে আসবে। এইটুকু বলে হঠাৎ করে ওই পাগল ব্যক্তি গায়েব হয়ে যায়। পুলিশ পুষ্পাকে অ্যারেস্ট করে নেয়। জিজ্ঞাসাবাদ করার সময় পুষ্পা নিজের ভুল স্বীকার করে নেয়। আদালত পুষ্পাকে সারা জীবনের শাস্তি শুনিয়ে দেয়। যমুনা এক পরিশ্রমী আর বড় মনের মহিলা ছিল। সে খুবই সুস্বাদু কুলফি বানিয়ে সুলতানপুরে বিক্রি করত। কুলফি বিক্রি করেই
ও নিজের পেট চালাতো। বাচ্চারা ওর কুলফি খুবই পছন্দ করত। কুলফি নেবে? কুলফি, কুলফি নিয়ে নাও। একটা কুলফি কত করে দিচ্ছ? 5 টাকা বাবা। আমার কাছে তো 1 টাকাই আছে। ঠিক আছে, 1 টাকাই দিয়ে দাও। এই নাও কুলফি। যমুনার বড় মন দেখে ওর বান্ধবী একটু চিন্তিত হয়ে যেত। যমুনা, তুই যদি এত সস্তায় কুলফি বিক্রি করতে থাকিস তাহলে তোর অনেক লোকসান হবে। তুই নিজের ঘর কি করে চালাবি? আমার তো শুধু এই বাচ্চাদের কুলফি খাওয়া দেখে আনন্দ হয় খুব। যমুনা একদিন রাস্তায় পাশে গরমে নাজেহাল একটা কুকুরকে দেখল। যমুনা ওকেও একটা কুলফি খাওয়ালো। তারপর থেকে কুকুরটা যমুনার সাথেই থাকতে লাগলো। যমুনা কুলফি বিক্রি করতে বেরোতো, তখন কুকুরটাও তার পেছনে গলি গলিতে গিয়ে ঘুরতো। যমুনার সুস্বাদু কুলফি আস্তে আস্তে সারা সুলতানপুরে প্রসিদ্ধ হয়ে গেল। সমস্ত বাচ্চারা এখন শুধু ওর থেকেই কুলফি কিনে খেত। বাচ্চারা ওকে ভালোবেসে যমুনা মাসি বলে ডাকতো। যমুনা মাসি এসে গেছে, যমুনা মাসি এসে গেছে, যমুনা মাসি এসে গেছে। প্রথমে আমাকে না, আগে আমাকে দিয়ে দাও। আরে এক এক করে এসো তোমরা বাবা, সকলকেই কুলফি দেব। আজ আমি অনেক বেশি কুলফি বানিয়ে এনেছি। যমুনার কুলফির বাড়ন্ত বিক্রি দেখে আইসক্রিমওয়ালা হরির খুব হিংসে হতে লাগলো, কারণ এখন সমস্ত বাচ্চা ওর আইসক্রিমের বদলে যমুনার থেকে কুলফি কিনতে শুরু করলো। হরি নিজের আইসক্রিমের বিক্রি বাড়ানোর জন্য একটা উপায় বের করলো। আরে যমুনাদি, কতদিন এরকম গলিতে গলিতে মাথায় বোঝা নিয়ে ঘুরে বেড়াবে? এক কাজ করো, নিজের সমস্ত কুলফি আমাকে বিক্রি করে দাও। না হরিদা, আমার নিজেরই বাচ্চাদের কুলফি বিক্রি করতে ভালো লাগে। তোমার ইচ্ছে, আমি তো ভেবেছিলাম যে তোমার কাজ সহজ করে দিই। একে কুলফি বিক্রি করা আটকানোর জন্য আমাকেই কিছু করতে হবে। যমুনা কুলফি বিক্রি করার জন্য গ্রামে ঘুরতো, আর সেই কুকুরটাও ওর সাথেই ঘুরতো। যমুনা একটা গলি থেকে বেরোনোর সময় কুলফির জন্য আওয়াজ দেয়। তখনই হরি সাইকেলে যমুনার পিছু নেয়। সুযোগ বুঝেই আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দেব, তাহলে ওর সমস্ত কুলফি নষ্ট হয়ে যাবে। হরি যমুনাকে ধাক্কা দেওয়ার জন্য যেই না কাছে পৌঁছলো, ওই কুকুরটা ওকে দেখে ফেলেছিল আর ওর সাইকেলের উপর লাফিয়ে উল্টো হরিকেই ফেলে দিয়েছিল নিচে। হে ভগবান, এই কুকুর আমার পা ছেড়ে দে, ছাড় ছাড় ছাড়, বাঁচাও, কেউ বাঁচাও, ওরে বাবা রে, ছাড়, ছেড়ে দে আমায়। হরি কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালালো। যমুনার কুলফি নষ্ট করার চক্করে ওর নিজেরই ক্ষতি হয়ে গেল, আর ওই কুকুরটা যমুনার কুলফিগুলো নষ্ট হওয়ার থেকে বাঁচিয়ে দিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে পরিশ্রম আর করুণার ফল সব সময় ভালোই পাওয়া যায়। যে অন্যের ওপর করুণা করে সে কখনোই অসুবিধায় পড়ে না।
এই গল্প হলো বিমলা আইসক্রিম বিক্রেতার। ও নিজের আইসক্রিমের জন্য খুব বিখ্যাত ছিল। আমার অরেঞ্জ ফ্লেভার চাই, আর আমার লেবু, আর আমার তো স্ট্রবেরি ফ্লেভার চাই। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিচ্ছি। বিমলার হাতে সবসময় 1 ঘন্টা থাকতো। যখন ও ঘন্টা বাজতো তখন এলাকার সব ছোট বাচ্চারা ওর কাছে দৌড়ে চলে আসতো। এই শহরে একটা আইসক্রিমের দোকানও ছিল, কিন্তু কোনো বাচ্চা ওই দোকানে আসতো না। জানি না এই বিমলা বাচ্চাদের উপর কি জাদু করেছে, আমার আইসক্রিম কেউ খেতেই আসে না। তখনই ওখান থেকে বিমলা যাচ্ছিল। আরে ও বিমলা, বলুন এমন কি আছে তোমার আইসক্রিমে? আমি আপনাকে কেন বলতে যাব? আচ্ছা ছাড়ো, একটা আইসক্রিম দিয়ে যাও। আপনার কাছে তো এতগুলো আইসক্রিম আছে, ওইগুলোই খান। আইসক্রিমের দোকানদার অবাক হয়ে গেল, আর বিমলা ওখান থেকে চলে গেল। এবার দোকানদার চিন্তায় পড়ে গেল যে কিভাবে এই বিমলা নামের কাঁটাটিকে বের করবেন। কোনো তো রাস্তা নিশ্চয়ই আছে এই বিমলার সাথে টক্কর নেবার। পরের দিন আবার বিমলা প্রতিদিনের মতো আইসক্রিম বানিয়ে নিল, আর আইসক্রিমটি বিক্রি করতে বেরিয়ে পড়ল। বিমলার ঘন্টা শুনে সব বাচ্চারা ওর দিকে দৌড়ে চলে আসে, আর বিমলা একটা একটা করে সব বাচ্চাদের আইসক্রিম দিল। আজ বিমলার ভালো বিক্রি হচ্ছিল। মনে হচ্ছে আজ দুপুরের মধ্যে আমার সব আইসক্রিম বিক্রি হয়ে যাবে। আর এইরকমই হলো। বিমলা ভরা দুপুরে ওর শেষ আইসক্রিমটিও বিক্রি করে দিল, আর খালি বাক্স নিয়ে ওই আইসক্রিমের দোকানের সামনে দিয়ে সে যাচ্ছিল। দেখো, আমার তো সব আইসক্রিম বিক্রি হয়ে গেছে। আর আমার তো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এটা তুই কি করে বুঝবি যে আমার কত লোকসান হচ্ছে? যদি আমার কাছেও কেউ থাকতো তোমার মতো, যে ঘুরে ঘুরে আমার আইসক্রিম বিক্রি করতো। আর তখন দোকানদারের মাথায় একটা বুদ্ধি এলো। শোনো বিমলা, এতে তোমারও লাভ আছে আর আমারও লাভ। কিন্তু কিভাবে? আমার এই আইসক্রিম তুমি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে দাও, আর আমি তোমাকে অর্ধেক টাকা দেবো। অন্তত আমার কোনো লোকসান তো হবে না। বিমলা একটু ভাবলো, প্রস্তাবটি খুব খারাপ নয়, কিন্তু কোনো কিন্তু নয়। এই নাও। দোকানদার বিমলার বাক্সতে ওর আইসক্রিমগুলো ভরে দিল, আর তারপর বিমলা বেরিয়ে পড়লো আইসক্রিম বিক্রি করতে। আর সব সময়ের মতো বাচ্চারা বিমলার থেকে আইসক্রিম কেনা শুরু করে দিল। সন্ধ্যের মধ্যে বিমলা সব আইসক্রিম বিক্রি করে দিল। এই নাও ভাই, আজকে সব উপার্জন। আরে বাবা, কতদিন ধরে এই আইসক্রিমগুলি আমার দোকানেই পড়েছিল, তুমি তো একদিনেই সব বিক্রি করে দিলে। এই নাও তোমার ভাগের টাকা। বিমলা অনেক টাকা পেল। এটা নিয়ে বিমলা খুব খুশি ছিল। এরপর বিমলা ওর বাড়ি গেল, আর আজ খুশিতেও খুব নাচতে লাগলো। কিছুক্ষণ পরে ওর দরজাতে জোরে জোরে কেউ ধাক্কা মারতে লাগলো। বিমলা, দরজা খোলো, দরজা খোলো। আসছি। বিমলা দরজা খুলে দেখলো অনেকজন গ্রামবাসী হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে কি হলো? তুমি আমার বাচ্চাদের জীবনের সাথে খেলা করছো। তুমি ওদের পোকা ধরা আইসক্রিম খাইয়েছো। না, আমি কেন এরকম করব? তাহলে কি আমরা মিথ্যা বলছি? এই দেখো, এটা তোমারই আইসক্রিম তো। বিমলা আইসক্রিমটি দেখলো আর ভাবলো এটা তো ওই আইসক্রিমের দোকানের আইসক্রিম। আরে, তোমার কাছে এটা আশা করিনি। তুমি আমার বাচ্চাদের জীবনের সাথে খেলা করছো। কাল থেকে গ্রামে তোমার আইসক্রিম কেউ কিনবে না। পঞ্চায়েত ওখান থেকে রেগে চলে গেল, আর সাথে সব গ্রামের লোকেরাও। আর বিমলা ওখানে বসে কাঁদতে থাকলো। কত বড় বোকা আমি! যদি আইসক্রিম বিক্রি করার আগে একবার আমি দেখে নিতাম। লোভে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম। কত বোকা আমি! বিমলা ওর লোভের জন্য পস্তাচ্ছিল, কিন্তু পরে ভেবে লাভ কি, যখন পাখি খেতেই ঢুকে পড়ল। এই জন্য বাচ্চারা, লোভ হলো খুব খারাপ জিনিস। গরিব শচীন ইন্দোরে আইসক্রিম বিক্রি করত। শচীন রাত্রিবেলা 11টা পর্যন্ত আইসক্রিম বিক্রি করত। তারপর ফ্যাক্টরিতে নিজের আইসক্রিমের গাড়ি জমা করার পর বাড়িতে ফিরত। তার ছোট্ট বাড়িতে তার বড় পরিবার থাকত। তার স্ত্রী, 2টো বাচ্চা আর বয়স্ক বাবা। এই নাও দীপক আর রচনা, তোমাদের আইসক্রিম। হুররে, আমি পেয়েছি ভ্যানিলা আইসক্রিম, আর আমি পেয়েছি চকলেট আইসক্রিম। আরে খাবার পরে দাঁতটা পরিষ্কার করে নিও কিন্তু, না হলে দাঁতে পোকা হবে। গীতা, খাবার নিয়ে এসো।
তরকারি তো আজ শেষ হয়ে গেছে। বীরপুরওয়ালি কাকিমা এসেছিলেন। এমনিতেই তো আমাদের বাড়িতে এতজন লোক, তারপর থেকে আত্মীয়রাও চলে আসে। রুটি রাখা আছে। আরে যাদের কপালে খাবারের নাম আছে তাদের কাছে থাকবেই। তরি তরকারি মনে হয় তার ভাগ্যেই ছিল, সেই জন্য উনি খেয়েছেন। তুমি আমাকে পেঁয়াজের চাটনি দিয়ে দাও। সচিন, আমার জন্য আইসক্রিম নিয়ে আসুনি বাবা। বাবা, তুমি তোমার বয়স মতো খাবার খাও, বুঝেছো? আইসক্রিম বয়স্ক লোকেরা খায় না। বাবা, অনেক দিন হয়ে গেছে আমি মিষ্টি কোনো খাবার খাইনি, তাই ভাবি আইসক্রিম খেয়েই কাজ চালিয়ে নি। আরে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি একদিন পান্তুয়া নিয়ে আসবো। শচীনের বাড়ি এত ছোট ছিল যে বৃষ্টি বাদলের দিনে তাদের ঘুমোতে খুব অসুবিধে হতো। মা, তোমার পা আমার মুখে আসছে। যদি আমি বেশি পেছনে যাই তাহলে আমি দেয়ালে মাথা ধাক্কা খাবো। আর দেয়াল মজবুত নয়, তাহলে মায়ের মাথা দেয়াল পার করে পিঙ্কি কাকির বাড়িতেও ঢুকে যেতে পারে। বাবা, ওপরে একটা ফ্লোর বানিয়ে নাও না, যখন সমস্ত লোকেরা ঘুমিয়ে পড়ে তখন ওভারল্যাপিং হয়। শোনা, মায়ের পা ছোঁয়া খুবই ভালো, বুঝেছো? তুমি এখন কয়েক মাস সহ্য করে নাও, যখন পয়সা চলে আসবে তখন উপরে আরেকটা বাড়ি বানাবো। এইটুকু বলে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা শচীন ঘুম থেকে ওঠার পর আইসক্রিম গাড়ি নেওয়ার জন্য ফ্যাক্টরিতে চলে যায়। বলো, আজকে কত টাকার মাল লাগবে তোমার? আজকে 2000 টাকার মাল লাগবে আমার। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা বাড়িয়ে দেবেন। 2000 টাকা নয়, 3000 টাকা নিয়ে যাও। একটু পরিশ্রম করে বিক্রি করো। এই সপ্তাহে আইসক্রিম বেশি তৈরি হয়ে গেছে। কিন্তু সাহেব, আমার কাছে মাত্র 2000 টাকাই তো রয়েছে। আরে পয়সার হিসাব পরে করে নেব আমি, তুমি এখন মাল নিয়ে যাও তো। শচীন পুরো দুপুরবেলা বাজার বাজার ঘুরে বেড়াতো। আইসক্রিমওয়ালা, ভ্যানিলা, ম্যাঙ্গো, চকলেট, স্ট্রবেরি সব কিছু পাওয়া যাবে। বাচ্চারা, যুবকরা চলে এসো, এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নাও। ভ্যানিলাওয়ালা আইসক্রিম কত করে বাবু? ভ্যানিলা ফ্লেভারের দাম 20 টাকা থেকে শুরু। ঠাকুমা, 2 টাকার কোনো আইসক্রিম নেই নাকি? ঠাকুমা, 2 টাকার দামে কোনো আইসক্রিম আমার কাছে নেই তো। একটু সস্তাও আইসক্রিম রাখো না, গরিব লোকেরা আইসক্রিম কি করে খাবে বলো? আমি নিজেই একজন গরিব মানুষ ঠাকুমা। আইসক্রিমের দাম তো ফ্যাক্টরি লোকেরাই ঠিক করে, আমরা শুধু বিক্রি করি। কিছুক্ষণ পর একটা ছেলে শচীনের কাছে আসে। দাদা, আমার এমন একটা আইসক্রিম লাগবে যাতে ম্যাঙ্গো, চকলেট আর স্ট্রবেরি ওই 3টেই যেন মিক্স থাকে। এরকম কোনো আইসক্রিম তো আসে না এখনো। কিন্তু তুমি একটা কাজ করতে পারো, 3টে আইসক্রিমই তুমি নিয়ে নাও আর বাড়িতে গিয়ে 3টে আইসক্রিমকে একসাথে মিক্স করে নিও বাটির মধ্যে, তাহলে তোমার মনের পছন্দের মতন আইসক্রিম হয়ে যাবে। ঠিক আছে, আমাকে 3টে আইসক্রিমই দিয়ে দাও। রাত্রিবেলা যখন শচীন ফ্যাক্টরি থেকে ফেরত আসছিল তখন হঠাৎ করে আইসক্রিমের গাড়ির টায়ার ফেটে যায়। ওহো, মনে হচ্ছে আজকে ফ্যাক্টরিতে পৌঁছতে পৌঁছতে 12টা বেজে যাবে। শচীন গাড়ি ঘষতে ঘষতে খুব মুশকিলে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছায়। শচীন, এত সময় লাগালি কেন? কখন থেকে অপেক্ষা করছি আমি। সকালে 1000 টাকার মাল এক্সট্রা নিয়ে গিয়েছিলি, দে পয়সা দে। বাবু, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু মাল বিক্রি হয়নি। আপনি যদি চান তাহলে মাল ফেরত নিয়ে রেখে নিন। গাড়ির টায়ারটাও ফেটে গেছে, কালকে আবার ঠিক করিয়ে নেবেন একটু। না, মাল আর ফেরত দিতে পারবো না। ওই মালের পয়সা তোমাকে দিতেই হবে, আর তার সাথে সাথে ফাটা টায়ারেরও পয়সা তোমায় দিতে হবে। এইসব আপনি কি বলছেন বাবু? টায়ার তো আমার জন্য ফাটেনি, তাই না? ওটা পুরনো হয়ে গিয়েছিল, সেই জন্যই ফেটে গেছে হয়তো। আর গাড়ি ঠিকঠাক রাখা আর সারানোর দায়িত্ব তো ফ্যাক্টরির, তাই না? না, ফ্যাক্টরি এইসব ছোটোখাটো কাজের জন্য মাথা ঘামাতে পারবে না। কালকে তোমাকে 1000 টাকার মালের সাথে সাথে আর 1000 টাকার টায়ারের জন্য দিতে হবে, ঠিক আছে? শচীন সেই দিন উদাস হয়ে বাড়িতে পৌঁছায়। বাবা, আজ আমাদের জন্য কোন আইসক্রিম নিয়ে এসেছো? তোমরা দুজন কেন রোজ রোজ আইসক্রিম চাও বলো তো? যাও গিয়ে শুয়ে পড়ো, আজকে আমি কোনো আইসক্রিম নিয়ে আসিনি। খাবার খাওয়ার সময় গীতা শচীনকে জিজ্ঞাসা করে, বাচ্চাদের উপর রাগ করলে কেন? আজ কি রোজগার হয়নি? ফ্যাক্টরির মালিক জোর করে বেশি মাল আমার হাতে তুলে দেয়, তারপর পয়সা চায় ও। গাড়ির টায়ারটা ফেটে গেছে, সেটার পয়সাও আমার কাছ থেকে চাইছে ও। তুমি ওনার কাছে যাওয়া বন্ধ করো, কিছুদিন মজদুরি করে নাও, তারপর নিজেরই রিক্সা নিয়ে নিও। রিক্সায় পেট্রোলের খরচা নেই। তারপর নিজের কাজ যখন ইচ্ছে হবে, যতটা ইচ্ছে হবে ততটা করো, কোনো মাথা ব্যথা নেই। পরের দিন শচীন ফ্যাক্টরিতে গেল না, আর একটা ঠিকাদারের সাথে মজদুরির মতো কাজ করার জন্য কিছুদিন শহর থেকে বাইরে চলে যায়।
অন্যদিকে ফ্যাক্টরির মালিক অনেক দিন ধরে শচীনের অপেক্ষা করছিল। সে একজন আইসক্রিমওয়ালাকে জিজ্ঞাসা করে যে শচীনের প্রতিবেশী ছিল। বান্টি, শচীন কোথায়? কতদিন হয়ে গেল ও তো এখানে আসেই না। বাবু, সচিন তো মজদুরি করার জন্য শহরের থেকে বাইরে চলে গেছে, ও আর এখানে কখনো ফিরবে না। আচ্ছা, আমার পয়সা না দিয়ে ওখান থেকে পালিয়ে গেল? হ্যাঁ, কোনো না কোনো দিন তো ফিরবেই ও, তখন ওর কাছ থেকে পয়সা উসুল করব। আমার নাম হলো সাঙ্গা রেড্ডি। আমার পয়সা মেরে নিয়ে চলে যাওয়া না অত সোজা নয়, এত সহজে আমার হাত থেকেও ছাড় পাবে না, বুঝলি? শচীন কিছু মাস পর পয়সা রোজগার করে বাড়ি ফেরে। সে একটা নতুন ই-রিকশা কিনে নিল। গীতা নারকেল ফাটালো আর পুরো গ্রামে প্রসাদ বিতরণ করে। প্রসাদ বান্টির বাড়িতেও পৌঁছায়। নাও বান্টি দাদা, প্রসাদ। আমাদের বাড়িতে নতুন ই-রিকশা এসেছে। খুব ভালো বৌদি, সচিন খুব উন্নতি করছে আজকাল। বান্টি গিয়ে ফ্যাক্টরির মালিককে এই কথাটা বলে দেয়। বাবু, সচিন একটা নতুন ই-রিক্সা কিনেছে, খুব সুখী রয়েছে আজকাল ওরা। আজকে ওর বাড়িতে কাউকে আমি পাঠাচ্ছি। রাত্রিবেলা একটা লোক শচীনের বাড়িতে আসে। শচীন, আমাকে সাঙ্গা রেড্ডি পাঠিয়েছে, বুঝলি? তুই ওনার পয়সা দিসনি নাকি? হিসাব করার জন্য সাহেব তোকে ডেকে পাঠিয়েছে। আমার কাছে সাঙ্গা রেড্ডির কোনো পয়সা নেই। ওর মাল আমি গাড়িতেই ছেড়ে এসেছিলাম, আর টারের পয়সা দেওয়া আমার কাজ নয়, বুঝলি? সাঙ্গা রেড্ডিকে গিয়ে বলে দে যে আমি আর এখন ওর গোলাম নয়। সাঙ্গা রেড্ডির লোক গিয়ে সমস্ত কথা সাঙ্গা রেড্ডিকে বলে দেয়। একটা ই-রিকশা কিনেছে বলে ও মনে করছে যে ও আমার মতন একজন বড় বিজনেসম্যান হয়ে গেছে। হ্যাঁ, খুব অহংকার দেখাচ্ছে, তাই না? ও, আমি ওর অহংকার বের করে দেব। ওকে কাঁদতে কাঁদতে আমার কাছে একদিন আসতেই হবে কাজ চাওয়ার জন্য। শচীনের বাড়ি পাতলা গলিতে ছিল। ই-রিকশা ওখানে পৌঁছতে পারছিল না। সেই জন্য শচীন রিকশা একটা রোডের ওপরে দোকানের সামনে দাঁড় করাতো। তুমি ই-রিকশা রোডে দাঁড় করিয়ে চলে আসো, যদি কেউ তুলে নিয়ে যায় তখন? এত ভারী রিকশাটাকে কে তুলে নিয়ে পালাবে? হ্যাঁ, আরে আরো বাকিদের বাহন তো ওখানেই দাঁড় করানো থাকে। যখন ওরা কোনো ভয় পায় না, তাহলে আমি কেন ভয় পাবো? আর আমার মতন গরিব মানুষের শত্রু তো কেউ নেই। দেখো, আজকে আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, আর বাচ্চাদের জন্য পান্তুয়া নিয়ে এসেছি। সাঙ্গা রেড্ডি বান্টির কাছে চুরি চুরি জেনে নিয়েছিল যে শচীন নিজের রিকশা রোডে কোথায় দাঁড় করায়। সাঙ্গা রেড্ডি একদিন রাত্রিবেলা বাহন ওঠানোর ক্রেন রাস্তায় পাঠালো আর শচীনের রিকশা তুলিয়ে নেয়। আরে, এই ই-রিক্সাটা তুলে নিয়ে কোথায় চলে যাচ্ছ? আমি সরকারের লোক, রাস্তায় দাঁড় করানো বাহনগুলোকে সরিয়ে দিচ্ছি। ট্রান্সপোর্ট অফিস থেকে জরিমানা দেওয়ার পরই বাহন ফেরত পাবে সে। বলে সাঙ্গা রেড্ডির লোক ই-রিকশাটা তুলে নিয়ে চলে যায়। অনেক দূর যাওয়ার পর ওরা একটা হাইওয়েতে পৌঁছায়। হাইওয়ের কিনারায় ঢালান পার করে একটা পুকুর ছিল। ক্রেন ই-রিকশাটা ঢালে ছেড়ে দেয়। ই-রিকশা গড়াতে গড়াতে পুকুরে পৌঁছে যায় আর ডুবে যায়। পরের দিন শচীন সকাল সকাল রোডে পৌঁছায়। তখনও দেখতে পায় যে ই-রিকশা ওখানে নেই। সে লোকেদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন একটা লোক ওকে বলে যে ট্রান্সপোর্ট অফিসের লোক ই-রিকশা তুলে নিয়ে চলে গেছে। শচীন ট্রান্সপোর্ট অফিসে পৌঁছায়। না, আমরা তোমার ই-রিকশা তুলিনি তো। মনে হচ্ছে সরকারের নামের কেউ ব্যবহার করে তোমার বাহন তুলে নিয়ে চলে গেছে। শচীন ই-রিকশাটা অনেক খুঁজল, কিন্তু সে নিজের ই-রিকশা কোথাও খুঁজে পেল না। শচীন ই-রিকশা খুঁজতে খুঁজতে হাইওয়ে পর্যন্ত পৌঁছে যায়। সে কড়া রোদে হেঁটে চলে যাচ্ছিল। শচীনের মাথা ঘোরালো। সে হাইওয়ের কিনারায় সেই ঢালানে পড়ে গেল আর গড়াতে গড়াতে সেই পুকুরের কিনারায় পৌঁছে গেল। রাত্রি পর্যন্ত শচীন অজ্ঞান পড়েছিল। রাত্রিবেলা যখন বৃষ্টি শুরু হয়, তখন বৃষ্টির ফোঁটার কারণে শচীনের জ্ঞান ফেরে। আমি কোথায় চলে এলাম? শচীন দেখতে পেল যে পুকুরে পদ্ম ফুল রয়েছে আর পদ্ম ফুলের ভেতরে আইসক্রিম রাখা আছে। শচীন একটা পদ্ম ফুল তুলে নিল আর আইসক্রিম খেয়ে দেখল। আইসক্রিমটা তো দারুণ খেতে। ই-রিকশা তো আর আমি পাবো না। যদি আমি এই পদ্ম ফুলগুলো বিক্রি করে দিই, তাহলে বেশ ভালো ইনকাম হবে আমার। শচীন নিজের বাড়িতে এলো, একটা বাক্স নিয়ে পুকুরে ফেরত আসলো।
সে পদ্ম ফুলগুলোকে বাক্সে রেখে দিল আর সেটা তুলে নিয়ে চলে গেল। পরের দিন সকালে শচীন সেই আইসক্রিমে ভরা পদ্ম ফুল বিক্রি করা শুরু করে। আসুন আসুন, পদ্ম ফুলের মধ্যে আইসক্রিম খান। লোকেরা পদ্ম ফুলে আইসক্রিম কখনো খায়নি। বাজারে শচীনের কাছে ভিড় জমা হয়। এইভাবেই শচীন প্রতিদিন পুকুর থেকে আইসক্রিম পদ্ম ফুল তুলে নিয়ে যেত আর বিক্রি করত। বান্টিও আইসক্রিমের গাড়ি নিয়ে বাজারে দাঁড়িয়ে থাকত, কিন্তু তার আইসক্রিম বিক্রি হতো না। বান্টি, কি হলো? আরে সবাই সমস্ত মাল ফেরত নিয়ে চলে আসছে, তুমি কি মাল বিক্রি করছো না? বাবু, শচীন আজকাল কোত্থেকে কে জানে পদ্ম ফুলের মধ্যে আইসক্রিম নিয়ে আসে তো, আর সবাই তো ওই আইসক্রিম খাওয়াই বেশি পছন্দ করে। আমিও সেটা খেয়ে দেখেছিলাম। ওই আইসক্রিমের টেস্ট আমাদের আইসক্রিমের থেকে যে অনেক বেশি ভালো, আর দামও তো কম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। শচীন আমার ব্যবসা নষ্ট করতে চাইছে, তাই তো? এইভাবে তো আমার ফ্যাক্টরিটাই বন্ধ হয়ে যাবে। একটু ধৈর্য ধরো বান্টি, আমি কিছু করব। একদিন একটা বয়স্ক লোক শচীনের কাছে আসে। বাবা, আমার কাছে পয়সা নেই তো, কিন্তু আমি অনেক আইসক্রিম খেতে চাই এখন। তুমি কি আমাকে ওই জায়গাতে নিয়ে যাবে যেখান থেকে তুমি এই আইসক্রিমের মতন পদ্ম ফুলগুলো নিয়ে আসো? আমি ওখানেই আইসক্রিম খেতে চাই। আমার উপর দয়া করো না, এটা আমার অন্তিম ইচ্ছা। কিছুদিন আগেই শচীনের বাবার মৃত্যু হয়েছিল। সেই বুড়ো লোকটার মধ্যে শচীন নিজের বাবাকে দেখতে পায়। শচীন বুড়ো লোকটাকে রাত্রিবেলা পুকুরে নিয়ে যায়। এই দেখুন আঙ্কেল, আমি এখান থেকেই পদ্ম ফুল নিয়ে যাই তো। পরের দিন রাত্রে যখন এখানে আসি, এখানে নতুন নতুন পদ্ম ফুল চলে আসে। আমি জানি না এটা কিভাবে হয়, কিন্তু এই পদ্ম ফুলগুলো থাকার কারণেই তো আমি রোজগার করতে পারছি। সেই বুড়ো লোকটাকে সঙ্গা রেড্ডি পাঠিয়েছিল। বুড়ো লোকটা গিয়ে সঙ্গা রেড্ডিকে সমস্ত কথা বলে দেয়। ঠিক আছে আঙ্কেল, তোমার কাজ এখন শেষ হলো। এই নাও তোমার পয়সা, আর এখান থেকে বিদায় হও। আর ওই পুকুরের ব্যাপারে কাউকে তুমি বলবে না, আমি একা ওখানে যাব। সঙ্গা রেড্ডি একটা ট্রাক নিয়ে সেই পুকুরে পৌঁছায়, কিন্তু সে ওখানে কোনো পদ্ম ফুল দেখতে পায় না। এ কি, এখানে তো কোনো পদ্ম ফুল নেই। মনে হচ্ছে পদ্ম ফুল পুকুরের মধ্যে রয়েছে। সঙ্গা রেড্ডি পুকুরে ডুব মারে আর ভেতরে চলে যায়। সে শ্বাস আটকে অনেকক্ষণ পর্যন্ত পুকুরের ভেতরে পদ্ম ফুল খোঁজে। হঠাৎ করে তার পা কোনো একটা জিনিসে আটকে যায়। সঙ্গা রেড্ডি দেখতে পায় যে তার পা শচীনের ই রিকশায় ফেসে গেছে। সে নিজের পা বার করার অনেক চেষ্টা করে, কিন্তু সে নিজের পা ই রিকশা থেকে বার করতে পারে না। সঙ্গা রেড্ডি বেশিক্ষণ পর্যন্ত শ্বাস আটকাতে পারল না আর জলের ভেতরেই অজ্ঞান হয়ে যায়। তার শরীর পুকুরের ওপরে ভাসতে শুরু করে। কিছুক্ষণ পর শচীন পুকুরে পদ্ম ফুল নিতে আসে ও দেখতে পায় পুকুরে সঙ্গা রেড্ডির বডি ভাসছিল। শচীন সঙ্গা রেড্ডির বডিটা পুকুর থেকে বাইরে বার করে। অনেকক্ষণ পর সঙ্গা রেড্ডির জ্ঞান ফেরে। রেড্ডি বাবু, আপনি এখানে কি করে এলেন? সঙ্গা রেড্ডির চোখে জল চলে আসে। আমায় ক্ষমা করে দে ভাই, আমি তোর ই রিকশা চুলে নিয়ে চলে এসেছিলাম রে। আমি তোর পদ্ম ফুল চুরি করতে এসেছিলাম, কিন্তু এই পুকুরের মধ্যে ডুবে গিয়ে তোর ই রিকশাটাই আমার পাটা আটকে যায়, বুঝলি তো? আর আমি অজ্ঞান হয়ে যাই কি করে জানি না। তুমি যদি সময় মতো না আসতে তাহলে আমি বাঁচতেই পারতাম না। তোমার সাথে আমার কোনো শত্রুতা আমার নেই, তাও আমার অহংকারের কারণে আমি পাগল হয়ে গিয়েছিলাম। কোনো ব্যাপার না সাহেব, যা হয় ভালোর জন্যই তো হয়। অন্ততপক্ষে এখন তো আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। তোমার আইসক্রিমের সামনে আমার ফ্যাক্টরির আইসক্রিম টিকবে না। আমি এই ফ্যাক্টরি বিক্রি করে অন্য শহরে ফ্যাক্টরি লাগাতে চলেছি। সঙ্গা রেড্ডি শহর ছেড়ে চলে যায়। শচীন পদ্ম ফুলের ভেতরে আইসক্রিম বিক্রি করে করে অনেক ধনী হয়ে ওঠে আর সে নিজের ফ্যাক্টরিও দাঁড় করিয়ে দেয়।